চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওনার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি সেলুন কাজী কামরুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমিও ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে এখন কি কি কাজ আপনাদের নতুন করে অ্যাড হয়েছে এবং ফ্যাশনের স্টাইলে, হেয়ার স্টাইলে আর কি কি নতুনত্ব এসেছে? বান্থাই তো সবসময় কাজের ক্ষেত্রে নতুন অনেক কিছু অ্যাড করে এভরি ইয়ারে। সো কেমিক্যাল প্রসেসের কাজ যেরকম অ্যাড করেছে, হেয়ার কাটের কাজের ক্ষেত্রেও কিন্তু সেরকম নতুন হেয়ার কাট অ্যাড করেছে। তো বান্থাই ইজ কোয়াইট পপুলার বিকজ অফ কেমিক্যাল প্রসেস। এনি কাইন্ড অফ কেমিক্যাল প্রসেস মিনস বান্থাই বারবার অ্যান্ড বিউটি সেলুন। সো যেই কাজগুলো অ্যাড করেছে, আমরা যেমন মিরর গ্লাস, সুপার গ্লাস অনেক আগেই ছিল, বাট নতুন অ্যাড হয়েছে যেটা হেয়ার ফিলার। বাংলাদেশে তো সবাই বোটক্স করছে, কিন্তু নতুন এবার ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাড হয়েছে হেয়ার ফিলের, এবং সেটা বান্থাই অলরেডি এনেছে। তবে মিরর গ্লাস আর সুপার গ্লাস এখন পর্যন্ত উই আর ভেরি প্রাউডলি সেইং দ্যাট উই আর দ্য অনলি ওয়ান হু ইজ ইউজিং দ্য জেনুইন প্রোডাক্ট, বিকজ এই প্রোডাক্ট দুটো আমরা কিন্তু মার্কেট থেকে পারচেজ করি না, আমি সরাসরি আমার স্কুল থেকে আনি। সো সেই ক্ষেত্রে আই এম ভেরি মাচ প্রাউড টু সে দ্যাট উই আর ইউজিং ভেরি মাচ জেনুইন প্রোডাক্ট ফর দিস ট্রিটমেন্ট। আচ্ছা, নতুন নতুন যে কাজগুলো আপনারা করছেন বা ট্রেন্ডগুলো আনছেন, এগুলো কি শুধু আপনাদের জন্য সীমাবদ্ধ থাকছে নাকি যারা শেখার জন্য এসেছে তাদেরকেও শেখানো হচ্ছে? পুরো বাংলাদেশে অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমার প্রচুর স্টুডেন্ট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। সো কেউ যদি ইন্টারেস্টেড হয় আমার সাথে, তারা সরাসরি যোগাযোগ করে, এবং আমি কখনোই আমার ভিতরে ওই জিনিসটা কাজ করে না যে আমি নতুন একটা কিছু করছি তাদেরকে শেখাবো না। কারণ হয়তো আই এম লাকি ইনাফ যে বাইরে গিয়ে ট্রেনিং নিতে পারছি, তাদের হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আমি সবসময় তাদেরকে উৎসাহ দেই এবং চেষ্টা করি তাদেরকে নতুন জিনিসগুলো ট্রেন্ড আপ করার জন্য। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে ভালো কেমন করছেন, মানে তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? তারা খুবই ইন্টারেস্টেড নতুন কিছু শেখার জন্য, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা যায় এভরি সেক্টরে একটা ব্ল্যাক শিপ থাকে। হ্যাঁ, সো কিছু কিছু সাপ্লায়ার্স আছে যারা প্রোডাক্ট বাইরে থেকে আনে, তারা জেনুইন প্রোডাক্টটা কিন্তু আনে না, বা ভালো মানের প্রোডাক্টটা আনে না, যার জন্য কি না ওনাদের একটু অসুবিধা হয়ে যায় যে জাজ করা যে কোনটা তারা ইউজ করবে, কোনটা তারা করবে না। সেই ক্ষেত্রে হয়তো তারা একটু পিছিয়ে যায়, বাট কাজের ক্ষেত্রে এভরিবডি ইজ ডুইং ভেরি গুড। বিউটি সেক্টর নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে কি মানসম্পন্ন কাজ হচ্ছে কিনা? এই ক্ষেত্রে আমার বলার কিছু আছে, উইচ ইজ ভেরি ট্রু। থ্যাংক ইউ ফর দিস লাভলি কোয়েশ্চেন। যে ডেমনস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং, এই দুটা জিনিসের যে ডিফারেন্স আছে, এই জিনিসটা না অনেকেই বোঝে না। এখন কিন্তু বাংলাদেশে ডিরেক্ট অনেক বড় বড় কোম্পানিজ চলে আসছে যারা প্রোডাক্ট সেল করার জন্য পার্টিকুলার একটা প্রোডাক্টের উপরে ডেমনস্ট্রেশন দেয়। তাতে গিয়ে অনেক বিউটি পার্লারের ওনাররা মনে করছেন যে তারা কিন্তু ফুল ট্রেনিংটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা না, পার্টিকুলার একটা প্রোডাক্টই সেল করার জন্য ওই সব কোম্পানি ওই প্রোডাক্টের উপরে একটা ট্রেনিং দিচ্ছে। ফর এন এক্সাম্পল ধরি আমরা হেয়ার কালার। হেয়ার কালার ইজ আ ভাস্ট চ্যাপ্টার, ইটস আ হিউজ চ্যাপ্টার। এখন ওনারা একটা কালার সেল করার জন্য তারা হয়তো দেখিয়ে দিল ওই কালারটা কিভাবে ইউজ করতে হয়, কিন্তু তার মানে এই না যে চুলের কালার করতে গেলে যে পুরা কমপ্লিট কোর্সটা হয়ে যাচ্ছে, তা কিন্তু না। তো এই জিনিসটা যদি ওনারা অ্যাভয়েড করে, তারা যদি প্রপার স্কুলিংটা করে, তাহলে কাজের মান তারা অবশ্যই আরও ভালোভাবে দিতে পারবে আমাদের ক্লায়েন্টদেরকে। আচ্ছা, হেয়ার কালারের বিষয়ে একটু জানতে চাই যে আপনাদের স্যালুনে যে হেয়ার কালারগুলো অ্যাপ্লাই করা হয়, সেই একই জিনিসটা হয়তো বা প্রোডাক্টটা হয়তো বা বাইরে থেকে তারা কালেক্ট করে যখন বাসায় করছেন, হেয়ার কালারে কিন্তু ডিফারেন্সটা বোঝা যায় যে স্যালুন থেকে একটা করা এবং বাসায় একটা করা। এবং সেক্ষেত্রে আপনারা কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চুজ করে থাকেন হেয়ার কালার? প্রোডাক্ট ইজ নট দ্য ফ্যাক্টর, দ্য মেইন থিং ইজ হাউ দে আর ইউজিং ইট। আমরা যে প্রফেশনালস যারা আছি তারা কিন্তু হেয়ারের টেক্সচার, তারপরে তার চুলটা কোন ধরনের, এটা বুঝে কতক্ষণ রাখতে হবে সেটা বুঝে আমরা কালারটা অ্যাপ্লাই করি। যারা বাসায় মোস্টলি কালারটা করেন, দেখা যায় যে তারা প্যাকেটের গায়ে লেখা আছে হয়তো 35 মিনিটস,
কিন্তু ওনারা সকালে লাগিয়েছে মনে করেছে যে দুপুরবেলা বেশিক্ষণ থাকলে যখন হয়তো বেশি শাওয়ার colour করব হবে। তখন একবারেই ধুয়ে নিব। হ্যাঁ। এতে কিন্তু হচ্ছে কি ওভার প্রসেস হয়ে গিয়ে চুলটা কিন্তু অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যে আমরা প্রফেশনালরা করছি একরকমভাবে, বাসায় ওনারা করছেন আরেক রকম ভাবে, যার জন্য কিনা আপনার ওনাদের ক্ষতিটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের হয়তো বা সেলুনে যাওয়ার সেই সাধ্যটা থাকে না, কিন্তু তাদের ইচ্ছে থাকে যে আমি একটু বাসায় বসে কালার করতে চাই। সেক্ষেত্রে কোনো ব্র্যান্ড কি সাজেস্ট করবেন না, কিনা আমি যে কোনো এই ব্র্যান্ড ব্র্যান্ডের? সাজেস্ট করব না। আমি বলবো মোড়কের গায়ে যে সময়টা লেখা আছে সেটা যেন ওনারা ফলো করে। আচ্ছা, হ্যাঁ, ওইটা যদি ফলো করে তাহলে কিন্তু দে আর হেল্পিং দেমসেলভস ফ্রম বিং ডিস্ট্রয়েড বাই দিস পার্টিকুলার প্রোডাক্ট। আচ্ছা, এই সেক্টরে যারা কাজ করতে চাইছেন তাদের আসলে কোন বিষয়ের উপর নলেজ বেশি থাকা প্রয়োজন? অ্যাকচুয়ালি যে কোনো সেক্টরে কাজ করতে গেলে ওই সেক্টরে যে কাজটা করবে সেটার উপরে তাদের ভালো ধারণা থাকা উচিত। এখন যারা পার্লার রান করছেন মোস্ট অফ দেম দেখা যায় যে ওই যে বললাম ডেমনস্ট্রেশন আর স্কুলিং দুই জিনিস। ডেমনস্ট্রেশন কয়েকটা দেখে ওনারা পার্লার শুরু করে দিচ্ছে, তার আলটিমেটলি কিন্তু এই পুরো সেক্টরটার একটা বদনাম হয়ে যায় যে আমি ওই পার্লারে কাজ করতে গিয়ে আমার চুলটা জ্বালিয়ে ফেলেছি বা স্কিনটা বার্ন করে ফেলেছি, কিন্তু তারা প্রপার ট্রেনিং নেয়নি দেখেই আজকে তাদের এই অবস্থা। তো আমি তাদেরকে বলবো যে সেক্টর না, যদি পার্লার রান করতে হয় টোটাল কোর্সটা কমপ্লিট করে তারপরে যেন তারা পার্লার এই ব্যবসায় আসে। ওয়ার্কারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে এরকম সেন্সিটিভ একটা বিজনেস স্টার্ট করাটা উচিত না। কারণ একটা হেয়ার স্টাইলের উপর কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব, ফেস স্ট্রাকচার অনেক কিছুই নির্ভর করছে। নট অনলি হেয়ার কাট, এখানে আপনার হেয়ারে কেমিক্যাল প্রসেস আছে, হেয়ারের ট্রিটমেন্ট আছে, হেয়ারের কালার আছে, নানান বিষয় আছে। যেমন স্কিনের ক্ষেত্রে গেলেও তো একই অবস্থা, মেকআপের ক্ষেত্রে গেলেও আপনাকে দেখতে হবে অনেক কিছু। সো ইট ইজ নট দ্যাট ইজি আমার মনে হয়। আচ্ছা, একটা সময় ট্রেন্ড ছিল চুল বড় রাখার, এখন ট্রেন্ড কি ধরনের স্টাইল চলছে চুলের ক্ষেত্রে? এর আগেও আমি অনেকগুলো প্রোগ্রামে একটা কথাই বলি যে আমি না ট্রেন্ড ফলো করাটা পছন্দ করি না, সেটা যেই রকমই ট্রেন্ডিং এ থাকুক না কেন। কারণ এক একজনের ফেশিয়াল স্ট্রাকচার এক এক রকম, এক একজনের পার্সোনালিটি আর এক এক রকম, এইজ, প্রফেশন সবগুলো মিলিয়ে কিন্তু একটা হেয়ার কাট করা যেতে পারে। দেন কামস কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এখন কারো মাথায় দেখা যাচ্ছে যে চুলের কোয়ান্টিটি খুব কম, বাট একটা স্টাইল সিলেক্ট করলো, এখন এটা ট্রেন্ডে চলছে, তো যে হেয়ার স্টাইলিস্ট তার জন্য কিন্তু খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে ওই পার্টিকুলার কাটটা দেয়া। সো আমার মতে একটা হেয়ার স্টাইলিস্ট, প্রপার হেয়ার স্টাইলিস্ট, ওকে, নট এনি টম ডিক অ্যান্ড হ্যারি, প্রপার হেয়ার স্টাইলিস্ট যদি তার ফেশিয়াল স্ট্রাকচার, তার এজ, তার প্রফেশন সব কিছু দেখে তাকে যদি একটা হেয়ার স্টাইল সাজেস্ট করে, আমার মনে হয় সেটা শোনাটা বেশি উপকারী হবে তার জন্য। আচ্ছা, একজন ক্লায়েন্ট যখন আপনার স্যালুনে আসছে, যখন আপনাকে বলছে যে আমি একটা হেয়ার কাট চাই বা আমার ফেস স্ট্রাকচারের উপরে একটা হেয়ার কাট যেটা দিলে ভালো লাগবে আমাকে, সেরকম আপনার উপরেই হয়তো বা তিনি ছেড়ে দিলেন যে আপনার উপরে আমি ডিসিশন দিলাম, আপনি আমার হেয়ার স্টাইল বা আমার ফেস স্ট্রাকচার দেখে আমাকে একটা হেয়ার স্টাইল দেন, সেক্ষেত্রে আপনারা কি কনফিউজড হয়ে যান কিনা বা দেখে বুঝতে পারেন কোনটা আসলে চাই? আমি কনফিউজড হই না, বিকজ আমি পড়াশোনা করেই তারপরে এসেছি। তো আমি যেটা দিই সেটা হচ্ছে ক্লায়েন্টস প্রায়োরিটি। উনি কি চাচ্ছেন আগে সেটা আমি শুনি, শোনার পর তারপরে আমি মানে দেখি যে সেটা সম্ভব কিনা এবং তাকে মানাবে কিনা, ওই চুলের ধরন থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের চুল খুব কোঁকড়ানো, কিন্তু উনি আমাকে একটা স্টাইল দেখাচ্ছে যেটা স্ট্রেইট, তো সেই ক্ষেত্রে ওনাকে আমি বুঝিয়ে বলি যে আপনি এটা কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এভরিডে আপনাকে সেট করতে হবে। তো সে যদি অফিস গোয়িং হয় এভরিডে, তার পক্ষে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই চুলটা সেট করা ইজ নট পসিবল। এবং ইট ইজ ভেরি নাইস অফ দেম। হেয়ার স্টাইল কিন্তু আমাদের টেম্পারেচার বা আমাদের ওয়েদারের সাথেও স্যুট করে না। আর এভরিডে হিটিং অ্যাপ্লিয়েন্সেস, আয়রন হোক বা হেয়ার ড্রায়ার হোক বা কার্লিং টং হোক, যেটাই হোক, এগুলো কিন্তু ইউজ করাটা ঠিক না, চুলের জন্য খারাপ। তবে ইট ইজ সো নাইস অফ দেম যে ওনারা না আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, হুইচ ইজ ভেরি ট্রু। বাহ,
তো আমি যদি জিজ্ঞেস করি যে আমার যে ফেস স্ট্রাকচার সেই অনুযায়ী আমার কোন হেয়ারস্টাইলটা আসলে আমাকে স্যুট করার মতো, যেহেতু আমি একজন প্রেজেন্টার, আচ্ছা, প্রেজেন্টার আপনাদের অনেক প্রেজেন্টার অবশ্য আমার এখানে যায়, কিন্তু তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে যে আমরা যে লেবেলটা লাগাই এখানে যেন চুল এসে না পড়ে। হ্যাঁ, সো সেটা আমাকে আগে দেখতে হয় যে নিউজ কাস্টার অনেকেই যায় আমার এখানে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি আপনাদের একটা না মানে এক্সপেরিমেন্টাল বা লেটেস্ট ট্রেন্ড ওয়াইজ কোনো আপনাদের হেয়ার কাট আমি করে দিতে পারি না, এটা আমার জন্য খুবই একটা দুঃখের বিষয়। কারণ এখন যে স্টাইলটা চলছে সেটা করতে পারি না, কারণ মোস্ট অফ দ্য নিউজ প্রেজেন্টার যারা যায় তারা বলে যে আমরা খুব হাই ফ্যাশন করতে পারি না, বা আপনি যেভাবে সেট করে দিবেন আমাদের সেটের ওনারা যারা কাজ করে তারা মানে আছে ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু একই অবস্থা। হ্যাঁ, কিন্তু আপনার ফেশিয়াল স্ট্রাকচার অনুযায়ী আপনি যদি যেমন আপনি ক্রিম্পার ইউজ করেছেন টু অ্যাড ভলিউম, রাইট? সো আপনি যদি চান যে ন্যাচারালি আপনার চুল খুব ভলিউমাস হোক, তাহলে ইউ মাস্ট গো ফর ভলিউম লেয়ার, কিন্তু ওইটা করলেও আপনাকে একটু হলেও সেট করতে হবে। আর এছাড়া যদি ন্যাচারাল রাখতে চাই তাহলে কোন হেয়ারস্টাইল আমার ফেসে? তাহলে আপনি মাল্টি লেয়ার করেন, it will give a bouncy and heavier look. থ্যাংক ইউ। আচ্ছা, যারা এখন এই যে ট্রেন্ডি যে বিষয়টি এখন চলছে, আপনি বলছিলেন যে আসলে আমি সব কিছু বিবেচনা করেই ক্লায়েন্টকে হ্যাপি রাখারও চেষ্টা করি এবং সেই অনুযায়ী তাকে যেটা মানাবে সেটা করার বিষয়। হেয়ার কালারের বিষয় কিন্তু আমরা দেখেছি রিসেন্টলি যে রেড কালার, তারপর ব্লু কালার, বিভিন্ন হেভি কালার কিন্তু চুলে অ্যাপ্লাই করা হয় এবং অনেকে কিন্তু খুব বেশি নিজেকে নতুনভাবে দেখার জন্য কিন্তু বিভিন্ন প্রোডাক্ট অ্যাপ্লাই করে থাকে। সেক্ষেত্রে ড্যামেজ তো অবশ্যই হয়, রিকভারি করার কি ওয়ে আছে বা কিভাবে তারা আসলে এটা সলিউশন পেতে পারে? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন अगेन। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমাদের দেশে প্রতিটা ঘরে ঘরে একটা ফ্যাশন ডিজাইনার আছে, প্রতিটা ঘরে ঘরে একটা হেয়ার স্টাইলিস্ট আছে, মেকআপ আর্টিস্ট আছে। এত বেশি গুণী মানুষে ভরে গেছে যে কাজের ব্যাপারটা না খুব খারাপ হয়ে গেছে এখন। প্রত্যেকটা মহিলাকে দেখা যায় যে তারা ব্লিচ ইউজ করে চুলটাকে এরকমভাবে ফেড আউট করে ফেলেছে, সেটা যে কোনো কালে চুল ছিল সেই জিনিসটা এখন আর নাই। সো অতিরিক্ত কেমিক্যাল প্রসেস করে চুলটাকে ড্যামেজ করাটা আমাদের দেশে প্রবণতাটা খুব বেশি বেড়ে গেছে। এখন আমরা হেয়ার স্টাইলিস্ট হয়ে তাদেরকে যদি সাজেস্ট করি তখন তারা সেটা শোনে না, কিন্তু ড্যামেজ হওয়ার পরে তারা আমাদের কাছে আসে এটা রিপেয়ার করে দেওয়ার জন্য। সামটাইমস দেখা যায় যে হয়তো আমরা রিপেয়ার করে দিতে পারছি, এখন অতিরিক্ত কেমিক্যাল প্রসেসের কারণে এত বেশি ড্যামেজ হয়ে যায় যে তখন আর সেটা রিপেয়ার করা যায় না। আর আরেকটা জিনিস যেটা আমি আপনার মাধ্যমেই সবাইকে বলতে চাই যে ওনারা বাসায় কেমিক্যাল প্রসেস করে ঠিক আছে, তারপরে সেটা আরও 3-4টা পার্লারে গিয়ে ওনারা ওইটার উপরই আরও 3-4 বার কেমিক্যাল প্রসেস করে হয়তো আমার কাছে আসলো। এই যে এত জায়গা ঘুরে এসে যে উনি আমার কাছে আসলেন ওই জিনিসটা টোটালি স্কিপ করে যায়। কিন্তু আমি এই প্রফেশনে আছি সিন্স লাস্ট 24 ইয়ার্স, সো আমি কিন্তু মানে দেখলেই বুঝি যে কোনটা কীরকম, ঠিক আছে? সো এই জিনিসটা হাইড করাটা আমাদের ডক্টরের কাছে গিয়ে যেরকম আমরা কোনো কিছু হাইড করলে ডক্টরের জন্য অসুবিধা হয়, সেম থিং গোজ উইথ আস অ্যাজ ওয়েল। সো তারপরেও আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে অতিরিক্ত কেমিক্যাল প্রসেস করে তাদের ন্যাচারাল বিউটিটা যেন নষ্ট না করে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু অনেকে ইউটিউব, তারপর ফেসবুক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভিডিওস দেখে তারা মাথায় বিভিন্ন চুলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে এবং কেমিক্যাল ইউজ করে। সেক্ষেত্রে যেটা হয়, আমি আপনার প্রশ্নটা শেষ করতে দিলাম না, আগেই শুরু করে দিলাম। সেটা হচ্ছে গিয়ে দেখেন প্রত্যেকের কিন্তু একটা বিজনেস সিক্রেসি থাকে, তাই না? আমিও কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি, আমিও কিন্তু আমার পেজে ভিডিও দেই। আমি যদি আমার টোটাল কাজের প্রসেসটা দেখাই তাহলে আমার কাছে ক্লায়েন্ট আসবে? ওনারা তো ওইটা দেখে বাসায় করবে, বা অন্য একটা বিউটি পার্লার যেখানে আমি 10 টাকা নিচ্ছি উনি হয়তো 6 টাকায় ওই কাজটা করে দিবে। সো আমি তো স্কিপ করে ভিডিওটা দিই, তাই না? একই জিনিস কিন্তু আপনার ইউটিউবে হয়। ইভেন কি দেশের বাইরের যে ভিডিওগুলা সেখানেও কিন্তু সব কিছু দেখায় না, এবং ওই ইউটিউব দেখেই যদি মানুষ সব কিছু করতে পারতো তাহলে তো এত বড় বড় নামকরা স্কুলগুলো থাকতো না। হ্যাঁ, তাহলে তো ইউটিউব দেখেই সব। আমি তাহলে বছরে 4বার 5বার এত টাকা খরচ করে আমি আমার স্কুলে যেতাম না, আমি তো ইউটিউব দেখেই করতে পারতাম। সো দিস ইজ দ্য ওনলি থিং আই এম টেলিং টু এভরি সিঙ্গল পার্লার ওনার্স থ্রু ইউ অফ কোর্স, যে ইউটিউব দেখে আপনারা কখনোই কোনো কিছু ট্রাই না করে প্রপার স্কুলিং করেন,
প্রপারভাবে জিনিসটা শেখেন, তারপরে ওই কাজটার ডিটেল আপনারা জেনে শুনে সার্ভিস প্রোভাইড করেন। আচ্ছা, এবং আরেকটি বিষয় থাকে যে এটা তো প্রত্যেকটা মেয়েরই হয়তো বা প্রবলেম, যে হেয়ার ফল কম বেশি সবারই হয়, এবং আমরা যারা সবসময় টিভি স্ক্রিনের সামনে থাকছি তাদের কিন্তু প্রতিনিয়ত হিট দিতে হয় চুলে। সো সেই ক্ষেত্রে দেখা যায় একটা ড্যামেজ তো হচ্ছেই, আমরা নিজেরাও জানি, টেক কেয়ার করতে হয়। সেটি আপনি ইতিপূর্বেও কিন্তু বলেছেন আমাদেরকে যে কিভাবে আসলে টেক কেয়ার করা যায়। কিন্তু এই যে প্রবলেমগুলো যে হচ্ছে, বা এই যে আমাদের যে আমরা যে রেগুলার একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছি এবং চুলের উপর প্রেশার পড়ছে, তো হেয়ার ফলের যে বিষয়টি নিয়ে বলছিলাম, হেয়ার ফল হচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে চুল পড়ছে কিন্তু চুল যেমন তেমনই আছে। এই ক্ষেত্রে কি আসলে ওনার চুলের গ্রোথটা ভালো দেখে কি গ্রোথ হচ্ছে দেখে আমরা বুঝতে পারছি না যে তার হেয়ার ফলটা নজরে পড়ছে না, নাকি আদৌ যার হেয়ার ফল হচ্ছে কিন্তু হয়তো আমরা কাউন্ট করতে পারছি না? অনেকের আছে স্ট্রং হেয়ার, হাজার হিটিং অ্যাপ্লায়েন্সেস, কেমিক্যাল, অনেক কিছু ইউজ করার পরেও আপনার চুলটা ফল হচ্ছে না। কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, এই ঝোঁক বা যে কারণেই হোক, আমি বয়সটাই ধরি, একটা সার্টেন বয়স যখন ক্রস করে তখন গিয়ে বোঝা যায় যে অনেক কমে গেছে। হ্যাঁ, কারণ এটা কিন্তু হেরিডিটারি বলবো, যে অনেকের ছোটবেলা থেকে হয়তো মার বা বাবার জেনেটিক্যালি আপনার চুলের গ্রোথ ভালো বা কন্ডিশন ভালো, সেই হিসাবে হয়তো মেয়ের বা ছেলেরটা প্রপার আছে, কিন্তু 40-45 ক্রস করলে পরে দেখা যায় স্টার্টেড শ্রেভেলিং অফ। হ্যাঁ, কারণ ওই যে যত্নটা নেয়ার সেটা নেয়নি। আমার চুল তো ঠিকই থাকে, আমার চুল তো আছেই। তো অ্যাকচুয়ালি একান্তভাবে যদি অনেক কিছু করতে নাও পারে, অ্যাটলিস্ট তেলটা দেওয়া উচিত। একটু গরম করে ভার্জিন কোকোনাট অয়েল, সেটাও যদি না পায় তাহলে আপনার অলিভ অয়েল, হ্যাঁ, একটু গরম করে দেওয়া উচিত। কিন্তু অনেকে দেখা যায় যে তেল দিয়ে আপনার সারা রাত রেখে দিল, পরের দিন সকালবেলা ওয়াশ করলো, এটাও কিন্তু খুব খারাপ। অতিরিক্ত তেল চুলের গোড়ায় থাকলে চুলের গোড়া নরম হয়ে উঠে আসে। 30 থেকে 35 মিনিটের বেশি রাখা উচিত না, বিকজ আমাদের যে স্ক্যাল্প আছে সেটার অ্যাবিলিটি টু অ্যাবজর্ব দ্য অয়েল অনলি ফর 30 মিনিটস। হ্যাঁ, সো অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যে রেখে দিলাম তেল, রেখে দিলাম কালার বা আদার্স রিলেটেড ম্যাটার, এগুলা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আচ্ছা, একজন নর্মাল মানুষের জন্য আসলে চুলের গ্রোথটা কত বছর পর্যন্ত হয়? আমাদের হেয়ার সাইকেল আছে, হ্যাঁ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম করে সাইকেল আছে। তো ওই সাইকেল ওয়াইজ আপনার চুল গ্রো করবে। সাইকেল ওয়াইজ কিন্তু 4টা স্টেপ আছে, 4টা ধাপ। তো সাইকেল ওয়াইজ কিন্তু আবার চুলটা পড়ে। তো নর্মালি আপনার এভরিডে 100 নাম্বারস অফ হেয়ার লস ইজ ভেরি নর্মাল আর কি। যদি সাধারণভাবে 100টা চুল পড়ে, দ্যাট ইজ নর্মাল। হ্যাঁ, কিন্তু যেই চুলটা আপনার সাইকেল ওয়াইজ ওঠে আবার সাইকেল ওয়াইজ পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মেডিকেশন, ইররেগুলার লাইফস্টাইলের কারণে যেটা পড়ে সেটা কিন্তু আবার গ্রো করে না। সো আপনার কোয়েশ্চেনটা ছিল কত বছর পর্যন্ত। সো আসলে হওয়ার পসিবিলিটি থাকে, ইট ইজ অ্যাবাউট 30-35, তারপরে কিন্তু স্টপ হয়ে যায়। এই যে এত ব্যস্ততার মাঝে কত ক্লায়েন্টকে হ্যাপি করছেন, নতুন নতুন ট্রিটমেন্ট আনছেন, নতুন নতুন হেয়ারস্টাইল আনছেন, নিজেকে সময় দেওয়া হয় কতটুকু? সময় দেওয়া হয়, আমি খুব মানে রুটিন লাইফ লিড করি, খুব আর্লি মর্নিং উঠি, আবার খুব আর্লি বেডে যাই। সো আমার মনে হয় আমি যখন বেডে যাই ওইটুকুনি আমার সময়, কারণ আমি ঠিক আমার সালনে আসি সকাল 9:30টায়, বেরিয়ে যাই আপনার 8টা, এই পর্যন্ত আমি কাজ করি। বাট আই রিয়েলি ডু এনজয় মাই ওয়ার্ক। সো আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলছি বা তাদেরকে রেডি করছি, সাজাচ্ছি বা চুল কাটছি, আমি কিন্তু এনজয় করি দেখি আজকে আমি আপনার সামনে বসে আছি। সো এনজয় যদি না করতাম তাহলে আমার মনে হয় আমার কাজ, এই প্ল্যাটফর্মে আমি এতটুকুন পরিচিতি পেতাম না। সো ওইটুকুনি হচ্ছে গিয়ে আমার সময়। আচ্ছা, এবং আপনার দীর্ঘদিনের একটা ক্যারিয়ার, এবং সেই সাথে আপনি খুব দক্ষভাবে এবং খুব পারফেক্টলি কিন্তু ক্লায়েন্টদের মধ্যে জয় করে এসেছেন। সেই সাথে কিন্তু আপনার একটা ট্রেন্ড, আপনি ভাইব তৈরি করে রেখেছেন, যেটা আপনার হয়তো বা নাম শুনলেই সেটা মানুষ বুঝতে পারে যে উনি আসছেন, বা ওনার কাজটা খুব ভালো, বা উনি একটা আসলে একটা জায়গা তৈরি করেছেন যেটা হয়তো বা আর কেউ নিতে পারবে না। সো এই জার্নিটা তো আপনার জন্য সহজ ছিল না।
এই জার্নিতে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক কথা শুনেছেন হয়তো, বা নিজের জায়গা থেকে সবসময় স্ট্রংলি একটা সাইড আপনাকে লিড করে যেতে হয়েছে। তো যখন ডাউন হয়েছেন, হয় না একটা সময় হার্ট ব্রেক বা ডিপ্রেশন বা খারাপ লাগা, সেই স্ট্রংলি পয়েন্টগুলো কিভাবে নিজেকে তুলে ধরেছেন এবং কিভাবে স্ট্রংলি সেটা ফাইট করেছেন? অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমি কখনো ফাইট করিনি। হ্যাঁ, আমি 2000-এ যখন শুরু করেছি, আমার বিগিনিংয়ে আমার প্রচুর পরিমাণে আপনার কথার মতনই এগুলো আমাকে ফেস করতে হয়েছে, বাট আমি যেটা করেছি সেটা কমপ্লিটলি ইগনোর। গুড, এই শব্দটা আমার ডিকশনারিতে খুব ভালোভাবে আছে, এবং সেটার জন্যই আমার মনে হয় আমি আজকে এটুকুন আসতে পেরেছি। যদি আমি ইগনোর না করে গায়ে মাখতাম প্রচণ্ড পরিমাণে, তাহলে মনে হয় আমি এতটুকুন আসতে পারতাম না। আর সবার আগে যেটা হচ্ছে গিয়ে আমার মায়ের দোয়া আর আপনাদের ভালোবাসা। অবশ্যই, এবং নতুনদের ক্ষেত্রে হয়তো বা এটাই সবচেয়ে বড় একটা সাজেশন হবে যে ইগনোর করতে পারলে আসলে লাইফে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। অফকোর্স, আমি যদি সব সময় চিন্তা করি পাছে লোকে কিছু বলে, তাহলে আমার মনে হয় না কেউ কখনো আগাতে পারবে। প্রত্যেকটা ভালো কাজ মন্দ কাজ যেই কাজই করুক না কেন, দেয়ার উইল বি সামওয়ান টু টক ব্যাড অ্যাবাউট ইট। তো ওইটা ইগনোর করাটা উচিত। আচ্ছা, হেয়ার কালারের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু জানতে চাই যে অ্যাটলিস্ট কত বছর বয়স পরে হেয়ার কালার করা উচিত? কারণ অনেক দেখা যায় মা বাবা শখের বশত বাচ্চাদেরকে কিন্তু কালার করাতে নিয়ে যান এবং হয়তো বা ঘরে বসে একটু টুকটাকভাবে কালার করান। এই বিষয়টা একদম ঠিক না, আমরা জানি। তারপরে ওই যে শখের বশত, বাট এটা তো উচিত না। কত বছর বয়স পার হলে হয়তো বা করা উচিত? আপনি যদি আচ্ছা, তার আগে আপনি বলেন তো, আপনি কিভাবে আমার মনের কোয়েশ্চেনগুলো জানলেন? কারণ আমি আপনার কাজকে ভালোবাসি, আপনি যেটা বলছিলেন। আমি সত্যি কথা বলতে কি, আপনার এই কোয়েশ্চেনটা শুনে অবাক হচ্ছে যে আসলেও কিন্তু কথাটা সত্যি। অনেক বাবা মা এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু তাদেরকে না নিজের বাচ্চার মতন করে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এখন এটা করেন না। আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো? আমি তো পয়সা পাবো, ওয়াই নট? কিন্তু আমার খারাপ লাগে যে এই সব বাবা মাদের কি মানে এই জিনিসটা একটু মাইন্ডে আসে না, যে এত ছোট বাচ্চার একটা ফ্যাশন কালার করে দেওয়ার জন্য আসে, হয়তো রেড করলো, পিঙ্ক করলো, ব্লু করলো। হ্যাঁ, এটা করতে গিয়ে ওদের তো স্কিনটা অনেক সফট, অনেক সেন্সিটিভ। হ্যাঁ, কেন এটা বাচ্চারা তো চাবেই, তাই না? তাদের তো একটা শখ জাগে, তাদের একটা শখ জাগে, করবেই। কিন্তু কেন যে তারা করে দেয়, আমি তখন তাদেরকে না করি। কিন্তু না করার পর দেখা যায় যে আমি হয়তো ওই জায়গা থেকে সরে আসলাম, আসার পর আমার স্টাফদেরকে ওনারা বলছেন না করে দেন। আমার সামনাসামনিও ওনারা চুপ করে আছে, কিছু বলছে না, কিন্তু স্টাফদেরও তো কিছু করার থাকে না, কারণ তারা কাজ করতে এসেছে। তখন তারপরে আমি চুপ হয়ে যাই একটা পয়েন্ট, যে থাকে ইটস देयर হেডেক, সো আই বেটার কিপ কোয়াইট। সো অ্যাটলিস্ট কত বছর পর করা উচিত, বা অ্যাটলিস্ট ওই প্রবলেমটা ফেস করবে না? মানে সত্যি কথা বলতে কি, খুব ব্যাকডেটেড কিন্তু। হ্যাঁ, আমি ও লেভেল পড়ছে এরকম মেয়েরা যদি একটু লিপস্টিক লাগায়, সেটাই আমি নিতে পারি না। তো আমার ভাগ্নি, ও এখন আপনার ইউনিভার্সিটিতে, আমার আরেকটা ভাগ্নি, ও মানে ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে। আমি ওদেরকে বলি যে হ্যাঁ, দিস ইজ দ্য টাইম ফর ইউ টু গো ফর মেকআপ। বাট বিফোর দ্যাট, যখন ওরা ও লেভেল করছিল, এ লেভেল করছিল, ওরা যদি একটু সাজতো, সেটা আমি পছন্দ করি না। তো আমার মতে হয় কি, যে অ্যাটলিস্ট এ লেভেলটা কমপ্লিট করুক, তারপরে ওরা এই দিকটাতে নজর দিক। হ্যাঁ, আচ্ছা, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো এবং কিছু তথ্য পেয়েছি। আশা করছি দর্শকদের পছন্দ হয়েছে। আই হোপ। জি, আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনিও ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও হয়তো দেখা হবে চায়ের চুমুকে। অবশ্যই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।